দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনকার নিয়মিত আয়োজন নিটল টাটা বীজ সংলাপে। আপনাদের সাথে আছি আমি নাজিয়া কণা এবং আপনারা জানেন যে এই বীজ সংলাপে প্রতিদিনই আমরা অর্থনীতির সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করি, সেই সম্ভাবনা খাতগুলোকে তুলে ধরার চেষ্টা করি, কোন জায়গাগুলোতে সমস্যা আছে সেগুলো চিহ্নিত করার চেষ্টা করি এবং আসলে অর্থনীতির গতিপথ কোন দিকে যাচ্ছে এই বিষয়গুলো আসলে মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তার ধারাবাহিকতা আমরা আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি তথ্য প্রযুক্তি খাত এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে তিনজন অতিথি উপস্থিত আছেন। দর্শক শুরুতেই আমি আপনাদেরকে তাদের সাথে পরিচিত করিয়ে দিই। আমার একেবারে পাশেই আছেন জনাব মারুফ মতিন, তিনি ম্যানেজিং ডাইরেক্টর মুসলিম ক্যাপিটাল। আমাদের তার পাশে আছেন এস.এম. আশরাফুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান ই জেনারেশন এবং একেবারে সবার শেষে আছেন আরিফুল হাসান অপু, তিনি ফাউন্ডার বাংলাদেশ ইনোভেশন ফোরাম। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা যে বিষয়টি নিয়ে বলছিলাম যে তথ্য প্রযুক্তি খাত এবং আপনারা তিনজনই আসলে এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা আসলে মূলত কথা বলতে চাচ্ছি যে আমরা যেহেতু উদ্যোক্তা তৈরির কথা বলছি, কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হচ্ছে বা এখন আসলে সবচেয়ে বার্নিং ইস্যু বলা হয় যে কর্মসংস্থান সৃষ্টি, এই তথ্য প্রযুক্তি খাতে আসলে কর্মসংস্থান সৃষ্টি উদ্যোক্তা হিসেবে বা একজন এমপ্লয়ার হিসেবে সেটার কতটা সম্ভাবনা আছে সেই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। দেখেন, তথ্য প্রযুক্তি ছাড়া তো চলা সম্ভব না। আমরা যে যুগে আছি, আমরা যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি বা সেটার মধ্যে আছি, আমরা যাই করি না কেন, সেটা মাছের চাষ হোক কিংবা রোবোটিক্স হোক কিংবা আমাদের খাদ্য উৎপাদন হোক, আমাদের শিক্ষা হোক, সব কিছুর মধ্যে তথ্য প্রযুক্তি থাকবে। এটা ছাড়া করার কিছু নেই। আর আমাদের যে ম্যান পাওয়ার, যেটা আমাদের নতুন ইয়াং ছেলেরা যারা আসছে 25 বছর বয়সের নিচে যাদের বয়স, তারাই দেশের প্রায় 30% জনসাধারণের। তো তাদের জন্য আপনি যখন কাজ সৃষ্টির জন্য চিন্তা করবেন, গভর্নমেন্ট যেভাবে চিন্তা করছে বা করতে হবে তাদেরকে, সেখানে তথ্য প্রযুক্তি ছাড়া অন্য কোনো গত্যন্তর নেই, এটা লাগবেই। এবং তথ্য প্রযুক্তির এই যে তথ্য প্রযুক্তি লাগবে, এটা খুব একটা গতানুগতিক কথা হয়ে গেল। এটার জন্য গবেষণা লাগবে, এটার জন্য ইমপ্লিমেন্টেশনের জন্য বেশ কিছু গোছানোর ব্যাপার আছে, এটার জন্য কর্পোরেট কালচার, গভর্নেন্স এগুলো তৈরি করতে হবে। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যেটা আমি বেশি আগ্রহী, সেটা হচ্ছে এটাকে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের কর্মসংস্থানের জন্য, কর্মসৃষ্টি করার জন্য যে ফাইন্যান্সটা দরকার, সেটার বন্দোবস্ত লাগবে। আচ্ছা, জনাব মারুফ মতিনের কথার রেশ ধরে আমি একটু এস.এম. আশরাফুল ইসলাম আপনার কাছে একটু জানতে চাই যে বিনিয়োগ লাগবে, ফাইন্যান্স লাগবে বা এই খাতে আরও জোর দিতে হবে। গেল 10 বছরে আমরা জানি যে তথ্য প্রযুক্তি খাতে এক ধরনের বিপ্লব হয়ে গেছে আমাদের দেশে, কিন্তু এরপরও আসলে ইন্টারনেট যদিও সব জায়গায় পৌঁছেছে, এখন আসলে সময় এসেছে নতুন করে নতুন কিছু বিষয় নিয়ে ভাবার, যেমন ইন্টারনেট সবার কাছে সুলভ মূল্যে পৌঁছে দেয়া, সেই সেবা যাতে সবাই নিতে পারে সেটা নিশ্চিত করা এবং আইসিটিতে দক্ষ মানব সম্পদ তৈরি করা, সেগুলোতে কতটা কাজ হয়েছে বা কতটা কাজ করা আরও দরকার? তথ্য প্রযুক্তি ভিত্তিক যদি আপনি কর্মসংস্থান বলেন, সার্ভিস ডেলিভারি বলেন, ইমপ্রুভ করতে চান, তাহলে প্রথম দরকার হলো নেটওয়ার্ক। নো কানেক্টিভিটি, নো ডিজিটাল বাংলাদেশ। তো কানেক্টিভিটির ক্ষেত্রে সরকার বড় কাজ করেছে। আপনার মোবাইল টেলিফোনেই যদি চিন্তা করেন যে 4G-তে নিয়ে যাওয়া হয়েছে, তার চাইতেও একটা বড় কাজ হয়েছে ইনফো সরকার 3 নামে একটি প্রকল্পের মাধ্যমে একেবারে আমাদের ইউনিয়ন পর্যায়ে 1 Gbps গতির ইন্টারনেট নিয়ে যাওয়া হচ্ছে। ফলে ইন্টারনেটের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল অ্যাক্সেসের, সেই সমস্যাটার একটা অংশ সমাধান হয়েছে যে ইন্টারনেট পৌঁছে যাচ্ছে, কিন্তু অ্যাক্সেসের অপর পারে হচ্ছে যিনি অ্যাক্সেস করবেন তার ক্যাপাসিটি। তার দু ধরনের ক্যাপাসিটি আছে, একটা হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকতে হবে, আরেকটা হচ্ছে হিউম্যান ক্যাপাসিটি থাকতে হবে তার। তো ওই দুই জায়গায় ফিনান্সিয়াল ক্যাপাসিটির চাইতেও হিউম্যান ক্যাপাসিটি ডেভেলপমেন্টের একটা বড় কাজ। এই হিউম্যান ক্যাপাসিটি ডেভেলপ করতে যদি আমরা পারি, ইন্টারনেট স্পেসে ও কিন্তু ওর নিজের জায়গা করে নিতে পারবে এবং তার কর্মসংস্থান সে নিজেই করে নিতে পারবে। ফলে এই কানেক্টিভিটি আপনার ছড়িয়ে দেওয়ার সাথে সাথে, অর্থাৎ ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার সাথে সাথে হিউম্যান ক্যাপাবিলিটি বিল্ড করতে হবে। সেটার জন্য সরকার কাজ করছে, কিন্তু এককভাবে সরকারের পক্ষে এটা সম্ভব হবে না। কারণ হিউজ, আপনার 16 কোটি মানুষের মধ্যে যদি আমাদের 37% তো 25 বছরের এই নিচে, তো আমাদের 60%-এর উপরে ইয়ত, তাদের সবাইকে ক্যাপেবল করতে হবে। যারা শিক্ষিত তাদেরকেও যেমন ক্যাপেবল করতে হবে, আর অশিক্ষিত যারা, তাদেরকে তো আপনি বাদ দিতে পারবেন না। যদি তাদের পিছনে ফেলে চলে আসেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না।
সুতরাং তাদেরও এক ধরনের ক্যাপাবিলিটি বিল্ড করতে হচ্ছে। যেমন আমাদের দেশে এক ধরনের তৈরি হয়েছে যে মোবাইল ফোন থেকে কিন্তু একজন অশিক্ষিত কৃষকও ফোন করতেছে, তার প্রয়োজনীয় কমিউনিকেশনগুলো করতেছে। ইন্টারনেটের ক্ষেত্রে ওই রকম একটা অবস্থানে আমাদের পৌঁছতে হবে। এইটা গেল ওই সব জায়গায়। এডুকেশানে আমাদের একটু খেয়াল করতে হবে যে এডুকেশন, আমরা এক সময় ধরেন ব্রিটিশ আমলে এডুকেশন শুরু হয়েছিল কেরানি বানানোর জন্য। সেখান থেকে আমরা ধীরে ধীরে আমাদের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য অফিসার বলেন, আমাদের সামরিক বেসামরিক বিভিন্ন জায়গায় আমাদের মানুষ লাগবে, বিদেশে আমাদের মানুষ যাবে, আমরা সেই ক্যাপাবিলিটি তৈরি করেছি। এই যে মারুফ ভাই যেমন বললেন যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আপনার লো টেক ক্যাটাগরির যে সমস্ত রিপিটেটিভ জব এগুলো কিন্তু থাকবে না, থাকবে হলো নলেজ বেসড হাইলি স্কিল পিপলের জব। তাহলে ওই জায়গায় আমাদের এডুকেশনকে ফোকাস করতে হবে এবং সেই নিয়ে সরকার কিছু কাজ করছে। প্রাইমারি এডুকেশন থেকে শুরু হয়েছে কাজ করা, প্রাইমারি সেকেন্ডারি আমাদের টার্সিয়ারি এডুকেশনে প্রচুর ডাক্তার তৈরি হচ্ছে, কিন্তু তাদের স্কিল, প্রচুর ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে এখন। একসময় তো তথ্য প্রযুক্তি ক্ষেত্রে গ্র্যাজুয়েট উৎপাদন ক্ষমতা আমাদের খুব লো ছিল, 4-5 হাজার, সেইটাই 10 হাজার ছাড়িয়ে গেছে। এই বছরের হিসাব অবশ্য আমার কাছে নাই, অপবায় হয়তো বলতে পারেন, আমার কাছে পুরোপুরি না। যাই হোক, এইটাও একটা জায়গায় পরিবর্তন আসছে, কিন্তু কাঙ্ক্ষিত গতিতে না, আরও স্পিডে যেতে হবে আমাদেরকে। এবং এমার্জিং টেকনোলজিগুলো, যেমন এখন ডেটা বলা হচ্ছে যে নেক্সট অয়েল, তাহলে এই ডেটা হ্যান্ডেল করা, ডেটা থেকে ডিসিশন মেক করা, ডেটাকে মানুষের কল্যাণে এবং বিজনেস তৈরির জন্য ব্যবহার করার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। ডেটা সায়েন্স একটা ডিসিপ্লিন আছে, সেখানে যেতে হবে আমাদের। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন আমরা কি সেখানে ইউজার থাকবো নাকি আমরা আসলে সাপ্লায়ার হব, সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। আমরা ইউজার থেকে যেতে পারি, সারা দুনিয়া বানাবে, আমরা আমাদের ক্যাপাবিলিটি অনুযায়ী কিনবো, ব্যবহার করব, অথবা আমরা ওই স্পেসে আমাদের নেতৃত্ব নিয়ে নিতে পারি। তো ওই রকমের জায়গাগুলো আপনার। আরেকটা জিনিস আছে যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ধরেন এখন পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের মানুষ কাজ করছে। আমার এক সময় ছিল যে আমার কোনো প্রয়োজন ছিল না, আমার দেশের ভিতরে আমার দেশের মানুষের সাথে কথা বলতে পারলেই হতো। এখন টেকনোলজি বলেন, নলেজ বলেন, আপনার জব বলেন, সব কিছুতেই আমাকে কোলাবোরেশন করতে হচ্ছে, এবং সেইটি আমার ঘরের দরজার নেক্সট ডোর নেইবারের সাথে না, আসলে আমার চাইতে হাজার যোজন দূরে একজন মানুষের সাথেও আমাকে কমিউনিকেট করতে হচ্ছে। সো ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের একটা ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। আপনি যত রকমের ল্যাঙ্গুয়েজ টেকনোলজি দেখবেন যে ইংরেজি বা অন্যান্য ভাষায় আছে, কিন্তু বাংলায় নাই। সো ওই জায়গায় ক্যাপাবিলিটি লাগবে, কারণ যত ডেটা প্রসেসিং বলেন, এআই বলেন, সব জায়গায় ওটা লাগবে। আর আমাদের মানুষের জীবনের যে বড় বড় সমস্যাগুলো, আজকে সকালে আমি আমার বাসা থেকে অফিসে এসেছি 2 ঘন্টা লেগেছে, এটা বড় জোর 25-30 মিনিটসের পথ। তাহলে এই যে সমস্যাগুলো, এগুলোও কিন্তু টেকনোলজি দিয়ে সমাধান করতে হবে, এবং সেই জন্য আমাদেরকে মানুষ তৈরি করতে হবে। আবার রাইট সোশ্যাল স্কিল থাকতে হবে তাদের। রাইট সোশ্যাল স্কিল যদি না থাকে, যেমন ড্রাইভ করতেছে, যে সবাই ভাবছে যে আমি আগে যাব, কেউ আর আগে যেতে পারতেছে না, সবাই স্টাক হয়ে যাচ্ছে। সুতরাং অন্যকে ছেড়ে দেওয়ার যে স্কিল, সোশ্যাল স্কিল, সেটা তো নাই, সেটা তৈরি করতে হবে। এরকম বিভিন্ন দিকে এডুকেশন বলেন, তারপরে স্কিল তৈরি, আপস্কিলিং। আর স্কিল এমন একটা জিনিস হয়েছে এখন যে খুব দ্রুত এটা পূরণ হয়ে যাচ্ছে। আপনি একটা স্কিল শিখলেন, 6 মাস পরে দেখলেন যে এটা পূরণ হয়ে গেছে, এর চাইতেও বেটার ভার্সন। সো সবসময় আপনাকে আপস্কিলিং করতে হচ্ছে নিজেকে। তো এই ইকোসিস্টেমগুলো তৈরি করতে হবে আমরা। জনাব আরিফুল হাসান আপু, আপনার কাছে একটু জানতে চাই তাহলে, সেক্ষেত্রে বিশাল আসলে একটা বাজার আছে আইসিটি খাতে, বিশাল কর্মসংস্থানের সুযোগ আছে, সেই সুযোগগুলো কেন তাহলে আমরা আমাদের নিজের দিকে টেনে নিতে পারছি না? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা টেনে নিতে পারছি না আসলে ঠিক না। আমরা কাঙ্ক্ষিত হারে যেটা বলা কাঙ্ক্ষিত উচিত। হারে, যেটা আশা ভাই অলরেডি যেটা বলেছেন যে ইন্টারনেট কানেক্টিভিটি, ইন্টারনেট কানেক্টিভিটি কিন্তু অলরেডি আগের থেকে অনেক বেটার হয়েছে। তারপর আপনি সস্তা হয়েছে, তারপর আরো সস্তা হওয়া আমার মনে হয় আপনারাও মনে করেন। কম্পিউটার, তারপর কম্পিউটারের কথা আমরা যদি ধরি, কম্পিউটার এবং আপনার কম্পিউটার হার্ডওয়্যার যে যন্ত্রাংশ, এগুলি কিন্তু অনেকটাই এখন মানুষের নাগালের মধ্যে, আমরা যেটা দেখতে পেয়েছি। তো আপনি যেটা বললেন যে আসলে কেন আমরা কাঙ্ক্ষিত হারে পারছি না, আমরা কিন্তু
মাত্র শুরু করেছি, আসলে বেশি দিন হয়নি, তাই না? তো শুরু করার আমরা কিন্তু শুরু যে করেছি ওই অনুযায়ী আমাদের যে স্পিড, আমি মনে করি এটা একদম খারাপ না। হ্যাঁ, আরো তাড়াতাড়ি যেতে পারলে ভালো হয়, বাট এখন আমাদের এডুকেশন সিস্টেম সহ সব জায়গায় কিন্তু আস্তে আস্তে কিন্তু সিগনিফিক্যান্ট চেঞ্জ আসছে। প্র্যাকটিক্যাল কাজের প্রতি কিন্তু জোর দেওয়া হচ্ছে। একটু আগে এটা আসলে যথেষ্ট কিনা? এটা পুরোপুরি যথেষ্ট আমি বলবো না, কিন্তু শুরুর তো হলো, হয়তো এটাকে আরো বেগবান করতে হবে। সেটার জন্য আমি মনে করি যে শুধু যে সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে তা না, এই জন্য আমরা ব্যক্তি উদ্যোগে, এই জন্য আমরা অ্যাসোসিয়েশনগুলি যেগুলি আছে সেগুলি আমার মনে হয় কিছু কিছু জায়গায় রোল প্লে করতে পারে। তো কারণ কি আমার করছে কিনা, মানে রোল প্লে অনেক অ্যাসোসিয়েশন কাজ করছে। যেমন আমি বেসিসের সাবেক পরিচালক হিসেবে আমি বলবো যে আমরা কিন্তু বেসিস থেকেও কিন্তু আমরা দক্ষ জনশক্তি তৈরির জন্য আমরা কাজ করছি, এর বাইরে অন্যান্য অ্যাসোসিয়েশনগুলিও করছে। কিন্তু এটা হয়তো আপনার শুধু জনশক্তি বাড়ালে হবে না, একই সাথে তাদের কাজের কর্মসংস্থান করতে হবে। কিন্তু তথ্য প্রযুক্তি একটা বড় সুবিধা যেটা আছে যে আপনি জানেন যে তথ্য প্রযুক্তিতে যারা এক্সপার্ট তারা কিন্তু শুধু বাংলাদেশে কাজের দরকার নেই, এটা একটা মহাসমুদ্র। এখন তথ্য প্রযুক্তি কিন্তু কয়েকশো বিলিয়ন ডলারের মার্কেট, শুধুমাত্র আউটসোর্সিং অ্যান্ড মার্কেট, আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং যেটা বলেন, সেটা একটা হিউজ মার্কেট। এবং সেটার জন্য কিন্তু শুধুমাত্র আপনার একটা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশন থাকলেই কিন্তু হবে, আর কিছু লাগবে না। আর লাগবে ওনার মেধা, যিনি কাজ করবে। তো সেক্ষেত্রে বলবো যে আমাদের এখানে কিন্তু আমরা যারা কোম্পানি চালাই তারাও তো আমরা সফটওয়্যার বা আইটিএস বা অন্যান্য সার্ভিসেসগুলি সেবা আমরা দিচ্ছি, বাংলাদেশেও দিচ্ছি, বাইরেও দিচ্ছি। একই সাথে কিন্তু বিশাল বড় একটা গ্রুপ আছে যারা আপনি দেখবেন যে ইভেন অনেক হাউস ওয়াইফ আছে যারা পুরো ফ্যামিলি, সারাদিন ফ্যামিলি বাচ্চা কাচ্চা সামলিয়ে বাসায় বসে কিন্তু আউটসোর্সিংয়ে কাজ করে কিন্তু ভালো আর্নিং করছে। তো এটা আসলে মানে যে কোনো ধরনের রেগুলেশন আসলে হুট করে হয় না, বা এটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, এটার জন্য এডুকেশন সিস্টেম, সব কিছুই আস্তে আস্তে চেঞ্জ আসতেছে। সামনে হয়তো আমরা আরো ভালো করবো আশা করি। জনাব মারুফ মতিন, আপনি শুরুতেই যে কথাটা বলছিলেন, এখন আইসিটি শুধুমাত্র একটা খাতে আবদ্ধ না, এটা আসলে এখন সব জায়গায়, কৃষকের যেমন প্রয়োজন, ডাক্তারের তেমন প্রয়োজন, মানে সব জায়গায় এটার একটা, সেই হিসেবে আমরা আসলে আমাদের নিজেদেরকে সেভাবে তৈরি করছি কিনা, বা আমাদের সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, শিল্পগুলো আছে, তারা আসলে তথ্য প্রযুক্তির সাথে কতটা আসলে নিজের মধ্যে নিতে পারছেন, সেটা কিভাবে দেখছেন? আমি আমার সঙ্গে যে দুজন বন্ধু আছেন ওনাদের কথা থেকে যেটুকু কিছু আমি কমপ্লিমেন্ট করি, সাপ্লিমেন্ট করি। একটা হচ্ছে যে আশরাফ ভাই যেটা বলছিলেন যে মেধা, মানব সম্পদটাকে কিভাবে বাড়াবেন। একজন ডাক্তার ঠিক আছে, তার কাছে টেকনোলজিটা আছে, একটা উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছি, কিন্তু যিনি রোগী, সাধারণ মানুষ, তার কতখানি অ্যাওয়ারনেস আছে যে ওটা ব্যবহার করার জন্য। এই জিনিসটা, এই গ্যাপটার মধ্যে বোধহয় আমরা এখনো একটু পড়ে আছি। আর আমি অপু ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করে বলি যে আমরা একটা যে রেভলিউশনটা হুট করে হয় না, এখানে দ্বিমতটা করছি আমি, একটা রেভলিউশনের মধ্যে কিন্তু আমরা আছি। এটা ইভ্যালুয়েশন না যে ধীরে 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 হবে। যেটা বলছিলেন আশরাফ ভাই যে হঠাৎ করে টেকনোলজি চেঞ্জ হয়ে যায়, হঠাৎ করে নতুন যেটা শিখলাম সেটা পুরানো হয়ে যায়। তো একটা কন্টিনিউয়াস একটা প্রসেস, এবং এখানে যদি আমরা ফেল করি, যদি এই ফেল করার কোনো অপশন না, ফেল করার কোনো অপশন না। তো আমাদের এই যে যোগাযোগ যেগুলো এখনো বিচ্ছিন্ন আছে, বিচ্ছিন্ন মানে নেটওয়ার্কে যোগাযোগ বলতে ওটা মিন করছি, এটা তো একটা, আমরা ইনফ্রাস্ট্রাকচার দৃশ্যমান হয়, রাস্তাঘাট, ব্রিজ, কিন্তু কম্পিউটার নেটওয়ার্কটা দৃশ্যমান না, মানুষের মেধাটা দৃশ্যমান না। কিন্তু এই অদৃশ্য জিনিসগুলোকে যে সুসংহত করে, সমন্বয় করে, যেটা বোধহয় বারবার করে আপনি বলতে যাচ্ছিলেন যে একটা এডুকেশন সিস্টেম, নেটওয়ার্ক এবং বিশ্বের যোগাযোগের মাধ্যমে এসব একটা সমন্বয় করে যদি একটা কোনো কিছু করা যায়, বা করতে হবে আমাদেরকে। সেই করার জায়গা থেকে যদি আশরাফুল ইসলাম আপনি বলেন যে সেই আমরা যেমন বিপিও খাত নিয়ে আমাদের একটা আশার আছে, একটা টার্গেট আছে যে 2021 সাল নাগাদ এখান থেকে $5 বিলিয়ন মতো আয় করার লক্ষ্য আছে। তো সেই ক্ষেত্রে আসলে কাজগুলো কত দূর এগোচ্ছে? আরেকটা বিষয় হচ্ছে যে বাজেটেও এবারে সরকার কিন্তু আইসিটি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিবে বা দেওয়ার কথা বলা হচ্ছে, যে তারা আসলে, তো কি আশা করছেন সেখান থেকেও? বাজেটেরই ক্ষেত্রে গভর্নমেন্ট অনেক সাপোর্ট দিয়েছে। গত বাজেটে অনেকগুলো ট্যাক্স মওকুফ করেছে, বিভিন্ন জায়গায় আর্টিকুলেটেড ট্যাক্স পলিসির ইউজ করা হচ্ছে যাতে করে আইসিটি সেক্টর ডেভেলপমেন্ট হয়। কিন্তু এখন ফিউচার
নিয়ে আপনি বলতেছেন যে আমরা আরও সরকারের কাছে কি চাই বা আমরা কিভাবে এগিয়ে যেতে চাই। এক নম্বর হচ্ছে যে তথ্য প্রযুক্তি সেক্টরের অগ্রগতির জন্য সরকারের সাপোর্ট প্রয়োজন হবে অবশ্যই। সেই সাপোর্টটা ইন্ডাস্ট্রির সাথে কনসালটেশন করে ফিগার আউট করলে সুবিধা হয়। কারণ ইন্ডাস্ট্রিতে তো বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের কাজ করছে, কে বাধার সম্মুখীন হচ্ছে, কী কারণে বাধার সম্মুখীন হচ্ছে, প্রত্যেকটা তথ্য যদি পাওয়া যায় সেই তথ্যের ভিত্তিতে ডিসিশন মেকিংগুলো সুবিধা হয়। এবং আমাদের যে স্কিল শর্টেজ, আমাদের বলে না, গ্লোবালি কিন্তু আইসিটি সেক্টরে স্কিল শর্টেজ একটা বড় সমস্যা। তো ওই জায়গায় আমাদের অ্যাড্রেস করা দরকার। আমরা এখন যেমন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা টার্সিয়ারি লেভেলে যেভাবে পড়াই, আমরা আসলে একটা মানুষকে তৈরি করি যে বাজারে আসবে সে একটা র মেটেরিয়াল হিসেবে, তার একটা আধার হিসেবে, যে পরবর্তীতে যে কোনো টেকনোলজিতে সে নিজেকে ডেভেলপ করতে পারবে বা যে কোনো কারণে একেবারে পার্টিকুলার একটা জবের জন্য তো একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি দেওয়া হচ্ছে না বা একটা মাস্টার্স। তো এই জায়গায় যে কানেক্টিং দি ডটস, আমার যে পার্টিকুলার স্কিলগুলো দরকার, প্রথমত দরকার হলো যে একটা তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে হোয়াট আর দ্য স্কিলস উই নিড, আমার দেশে কী ধরনের স্কিলস আমার দরকার, গ্লোবালি স্কিলসের ডিমান্ড কী হচ্ছে। কারণ আমরা আসলে যত কিছু করি না, আমরা সব মানুষ কি আমাদের দেশে আমরা জব মার্কেটে অ্যাবজর্ব করতে পারবো? হয়তো কোনো দিন পারবো, এই মুহূর্তে না। সুতরাং আমরা যখন বাইরের জন্য প্ল্যান করব, একসাথে কম্প্রিহেন্সিভ প্ল্যানিং আমরা তখন করতে পারি যে স্কিলগুলোর প্রয়োজন আছে সেই স্কিলগুলো ডেভেলপ করা। অ্যান্ড ডেভেলপ করার ক্ষেত্রে গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টের কথা আপনারা শুনেছেন, যে সেফ প্রজেক্ট আছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের, আইসিটি ডিভিশনের অনেকগুলো প্রজেক্ট আছে এবং অন্যান্য মিনিস্ট্রি অনেকেই অনেক রকমের প্রজেক্টগুলো করছে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে এগুলো কোঅর্ডিনেটেড না, অর্থাৎ একটা আপনার ডেটা ফর ডিসিশন মেকিং বলে যে কথা, আমরা কিন্তু ডেটার ভিত্তিতে ডিসিশনগুলো নিচ্ছি না। যে স্কিলগুলো তৈরি করব আমরা, হ্যাঁ এক জায়গায় যেমন ফ্রিল্যান্সিংয়ে আমরা লো টেক আইসিটি ক্যাপাবিলিটিস তৈরি করে দিচ্ছি। আচ্ছা, আমরা কি নিড অ্যাসেসমেন্ট করে তারপরে আসলে এটার কথাই আমি বলছি যে আমাদের টোটাল লোকাল অ্যান্ড গ্লোবাল নিড অ্যাসেসমেন্ট করে যদি আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং করতে পারি আমাদের জন্য। আর সেই প্ল্যানিংটা কি আসলে আমরা বর্তমানের উপর বেসিস করে করব না 20 বছর পরে আসলে ইন্ডাস্ট্রি কোন দিকে যাবে? এটা তো একটা আপনাকে 20 বছর ইজ টু লং, 20 বছর ইজ টু লং। পরিকল্পনার আসলে জরুরি কিনা, কারণ হচ্ছে যে আমাদের যেটা বলছিলেন যে প্রতি মুহূর্তে আসলে পুরনো হচ্ছে, নতুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আসছে কি সম্ভব না। 20 বছরে কি আসবে প্রেডিক্ট করা খুবই মুশকিল হয়ে গেছে কিন্তু এখন। মানে আগামী 5 বছরে কি আসবে সেটার ভিত্তিতেও যদি আমরা পরিকল্পনাটা করতে পারি, কারণ ইউনিভার্সিটিতে যে বার হচ্ছে তাকে তো আমি আপস্কিলিং করব, তার জন্য আমি স্কিলটা দিব। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে 5 বছরের একটা স্কিল গ্যাপ অ্যানালিসিস বা রিকোয়ারমেন্টের ভিত্তিতে যদি আমরা করতে পারি, এবং এইটির প্রচেষ্টা যে সরকারের নাই তা না, এইটার প্রচেষ্টাও আছে, কিন্তু কম্প্রিহেন্সিভ ওয়েতে সবাই মিলে গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়ে, আমাদের যেমন স্কিলস কাউন্সিল হয়েছে, স্কিলস কাউন্সিলে কিছু কাজ হচ্ছে, তবে স্কিলস কাউন্সিল যদি লিড দিতে পারে যে এই আমাদের লাগবে, দেন প্রাইভেট পাবলিক সবাই মিলে এই স্কিলগুলো তৈরি করো। আবার নিউ ইমার্জিং যেগুলো, এগুলো কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে, ওইটা একটা ব্যবস্থাপনা হতে পারে। হলে পরে আমার মনে হয় যে আর হলো আমরা লো স্কিলগুলো তৈরি করার জন্য শর্ট রানে কাজ করতে পারি, কিন্তু লং রানে আমাদের এই হায়ার লেভেল স্কিলগুলো, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, ডেটা সায়েন্সে বলেন, আপনার যেমন এই জেনারেশনে আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম বানাই, এই ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু অনেক কিছু সমন্বয়, ওখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ওখানে বিগ ডেটা আছে, ওখানে ব্লক চেইন আছে, ওখানে আবার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আছে। এইটা মিলে আমরা চাই যে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একটু পুরো অর্গানাইজেশনকেই ডিজিটালি ট্রান্সফর্ম করে দেওয়া। তো এই ধরনের একটা কম্প্রিহেন্সিভ। আরেকটা হলো যে মানুষজনকে অ্যাওয়্যার করা এবং একটা গ্লোবাল ইকোসিস্টেমে এক্সপোজ করা। কারণ আপনার গ্লোবাল ইকোসিস্টেমে এক্সপোজ না করলে আমি আমার লেভেল তো আমি বুঝতে পারছি না। যেমন নতুন যারা উদ্যোক্তা আসতেছে তাদেরকে মেন্টরিং করা প্রয়োজন, তাদের জন্য যে ওনাদের মতো ভেঞ্চার ক্যাপিটাল কানেক্ট করা প্রয়োজন, এবং গ্লোবাল লেভেলে কি হচ্ছে সেগুলোর সাথেও যাওয়া প্রয়োজন। যেমন কদিন মধ্যে 6 তারিখে হবে স্টার্ট আপ ওয়ার্ল্ড কাপের
রিজিওনাল কম্পিটিশন। এই সমস্ত কম্পিটিশনের মাধ্যমেও আমাদের যারা এন্টারপ্রেনিয়ার, আমাদের যারা নতুন স্টার্ট আপ, তাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসা, ডেভেলপ করা, মেন্টরিং করা। আরেকটা কথা বলা হয় যে আমরা বিরতির পরে এসে সেই কথাটা শুনবো। এটা একটু আমাদের বলে দিই যে ইনোভেট অর ডাই। এখন হচ্ছে যে ইনোভেশন ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। আমরা তথ্য প্রযুক্তির বিষয় নিয়ে আরো আলোচনা করব। দর্শক, নিটোল টাটা বীজ সংলাপে এই মুহূর্তে সময় হয়েছে বিরতি নেবার, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বীজ সংলাপে। কথা বলছিলাম তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে। আমরা কথা বলতে চাই জনাব আরিফুল হাসান অপু, আপনার সাথে একটু জানতে চাই যে ইনোভেশন নিয়ে আপনারা অনেক কাজ করছেন বা এটার সাথে আপনারা যুক্ত আছেন। আপনারা কি ধরনের কাজগুলো করছেন আসলে এখানে? বাংলাদেশ ইনোভেশন ফোরাম মূলত আমরা কাজ করছি ইয়ুথদেরকে নিয়ে। আমাদের ইনোভেশন ফোরামের এখন প্রায় 64টা জেলাতে আমাদের কমিটি আছে অফিসিয়াল। এটা একটা ভলেন্টিয়ার অর্গানাইজেশন। তো এখানে এর বাইরেও প্রায় 120টা ইউনিভার্সিটিতে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কাজ করি। আমরা মূলত যেটা করি, আমরা একটা ইনোভেশন কালচার ডেভেলপের জন্য কাজ করছি সারা বাংলাদেশ ব্যাপী। আমরা যেটা ফিল করি যে একটা কান্ট্রির ডেভেলপমেন্টের আগে দরকার আসলে নিজের ডেভেলপমেন্ট। নিজের ডেভেলপমেন্ট মানে কিন্তু নিজের ফ্যামিলি, ফ্যামিলি মানে সোসাইটি, দেন হচ্ছে কান্ট্রি। তো ওদেরকে আমরা যেটা করি যে নতুন নতুন আবিষ্কারগুলি করার জন্য বিভিন্নভাবে আমরা প্রমোট করি। যেমন আমরা লেটেস্ট যে টেকনোলজিগুলি আসছে সেগুলি আমরা তাদেরকে জানাই। এগুলি নিয়ে সেমিনার হয়, এটা নিয়ে ওয়ার্কশপ হয়, এটা নিয়ে ছোট ছোট কম্পিটিশন হয়। এই কাজগুলির মাধ্যমে আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশব্যাপী যে তরুণরা আছে তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক যে আবিষ্কারের যে নেশা, এই নেশাটা ঢুকিয়ে দেওয়ার জন্য তাদের ভিতরে। এটা নিয়ে আমরা কাজ করছি বেশ কয়েক বছর ধরে। তো এর বাইরে ভেরি রিসেন্ট আমরা বাচ্চাদের নিয়েও আমরা কাজ শুরু করেছি। কারণ হচ্ছে আপনি জানেন যে বিশেষ করে বড় ধরনের যে টেকনোলজিগুলি, বিশেষ করে আমরা ইনোভেশন ফোরাম থেকে আমরা স্পেস টেকনোলজি নিয়ে আমরা কাজ করছি। রিসেন্টলি আমরা একটা রকেট মেকিং ওয়ার্কশপও আমরা করেছি বাচ্চাদের জন্য। তো আমরা চাচ্ছি যে সুদূর প্রসারী যে টেকনোলজিগুলি আছে, যেগুলি একটু আপনার আসলে হুট করে সম্ভব না, এগুলির গ্রাউন্ড আমাদের দেশে এখন পর্যন্ত ওইভাবে তৈরি হয়নি। স্পেস এডুকেশন এখানে এখন পর্যন্ত ওইভাবে এখন পর্যন্ত পড়ানো হচ্ছে না, 2টা ইউনিভার্সিটিতে শুধু আছে। তো সেটাকে আমরা চাচ্ছি যে বাচ্চাদেরকে নিয়ে আমরা শুরু করেছি। হয়তো ওরাই হয়তো এক সময় গিয়ে আপনার বড় ধরনের স্পেস টেকনোলজির যে ডিভাইসগুলি, রকেট, স্যাটেলাইট, এগুলি তৈরি করবে। তো যদি স্মল ক্যান্সার, আপনি জানেন যে এই ব্র্যাকর্নেশ অলরেডি তৈরি করেছে আমাদের এখান থেকে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট অলরেডি চলে গেছে। বাট এটার যে কারিগরি যে ব্যাপারগুলি, এটা যে মেকিং, আমরা চাচ্ছি কোনো এক সময় আমাদের দেশের সন্তানরা এগুলি তৈরি করবে, বড় ধরনের স্যাটেলাইটগুলি। তো সেগুলোর জন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আর বড়দের জন্য যেটা বললাম যে একটু আগে যেটা ভাইয়া বললেন যে 4th ইন্ডাস্ট্রিয়াল যে রেগুলেশন, সেই রেগুলেশনারি যে ডিভাইসগুলি, এগুলির মধ্যে একটা কিন্তু বড় হচ্ছে কিন্তু রোবট টেকনোলজি। সেই টেকনোলজি একটা পার্ট নিয়েও কিন্তু আমরা কাজ করছি। তো সব মিলে আমরা যেটা চাচ্ছি যে ওদেরকে আমরা টেকনিক্যাল মেন্টরিং আমরা করি, ওদেরকে আমরা ফুল একটা গাইডেন্স আমরা দিই। তাদের এগুলিকে ম্যানুফ্যাকচারিং করার জন্য যে সাপোর্টগুলি লাগে সেগুলি আমরা বিশেষ করে ইনভেস্টরদের সাথে কানেক্ট করে দেয়া। আজকে যে দুইজন আমার সাথে আছে, একজন কিন্তু উনি কিন্তু ভেঞ্চার ক্যাপিটালের সাথে জড়িত। তো এই যে ওনার সাথে যে আমার রিলেশনগুলি, এগুলি কিন্তু আমরা সেখানেও কিন্তু কাজে লাগাই। তো আমরা সেগুলিকে কাজে লাগিয়ে আমরা যেটা চাই যে তারা কোনো এক সময় আসলে এন্টারপ্রেনার হিসেবে চলে আসুক। কিছু কিছু পিপল স্টুডেন্ট হতে চলে যাবে, এজ এন প্রফেশনাল হিসেবে চলে যাবে, বাট একটা গ্রুপকে আমরা চাচ্ছি যে তার প্রোডাক্ট সার্ভিস যেটা, সেটাকে নিয়ে সে এন্টারপ্রেনার হিসেবে আসুক। তো এগুলির উপর বেস করেই কিন্তু আমরা একটু আগে যেটা বললাম যে আমরা বিভিন্ন কম্পিটিশন করি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করি। তো এই সুবাদে একটা বড় প্রোগ্রাম সামনে আসছে, যেটা ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল, আপনি জানেন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট ভেঞ্চার ক্যাপিটাল। ওনারা যেটা করে ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রোগ্রাম আয়োজন করে, প্রায় লাস্ট ইয়ার যেমন 40টা কান্ট্রি এটাতে অংশগ্রহণ করেছে। এবার প্রথমবারের মতো আমরা বাংলাদেশ থেকে করছি। এটা বাংলাদেশে জেনারেশন লিমিটেড, এটা লোকাল পার্টনার হিসেবে আয়োজন করছে। সেটার সাথে আরও বেশ কয়েকজন পার্টনার আছে, বাংলাদেশ ইনোভেশন ফোরাম আছে কো অর্গানাইজার হিসাবে, ভেঞ্চার ক্যাপিটাল অ্যাসোসিয়েশন আছে, ইয়থ অপরচুনিটিজ অর ফারজানা আপাদের যেটা
তারপর আছে হলো টাই বাংলাদেশ চ্যাপ্টার, ICT division। আইসিটি ডিভিশন আছে। তো এরকম আমরা চাচ্ছি যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা লোকাল একটা কম্পিটিশন আমরা করছি, যেটা ফাইনালটা হবে আগামী এপ্রিলের 6 তারিখ। তো এটা এখনো রেজিস্ট্রেশন করা যাবে। আমরা রেজিস্ট্রেশন 20 তারিখ ছিল, বাট সবার আগ্রহের কারণে, অনুরোধের কারণে আমরা এটাকে 23 তারিখ পর্যন্ত এক্সটেনশন করছি। egeneration.co এই ওয়েবসাইটে গেলে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। তো একটা কোশ্চেন হয়তো আসতে পারে, এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আসলে তাহলে কি লাভ হবে যারা এন্টারপ্রেনার তাদের? সবচেয়ে বড় হলো যে এই প্রোগ্রামের একটা আপনার প্রায় 10 কোটি টাকার মতো একটা ইনভেস্টমেন্ট ফান্ড আছে, যেটা ফাইনালি সিলিকন ভ্যালিতে হবে আগামী মে 17 তারিখে। রিজিওনাল যারা চিফ, যারা কম্পিটিশনে 1 নম্বর পজিশনে আসবে, ওনারা চলে যাবে সিলিকন ভ্যালিতে। আর লোকাল যারা আসবে তাদের সবাইকে কিন্তু আমরা এখান থেকে যারা মেন্টর আছেন ওনারা মেন্টরিং করবেন, কিভাবে আসলে একটা কোম্পানিকে আপনার প্রফিটেবল জায়গায় নিয়ে যাওয়া যায়, কিভাবে ইনভেস্টমেন্টগুলিকে ইনভেস্টর যারা আছে ওনাদেরকে অ্যাট্রাক্ট করানো যায়। তো এর বাইরেও যেটা আছে যে আমরা এই প্রোগ্রামে যিনি টিম লিড থাকবেন, যারা চ্যাম্পিয়ন হয়ে আসবেন, আমি যতটুকু জানি যে ওনাদের যাওয়া আসা এবং থাকা খাওয়ার খরচটা কিন্তু আমরা লোকাল পার্টনার থেকে দেওয়া হবে। আর আরো একটা বড় ব্যাপার যেটা, এই যে টিম সিলিকন ভ্যালিতে যাচ্ছে ওখানে কিন্তু প্রায় আরো 40টা কান্ট্রি থেকে আসবে, এবং সেখানে যেমন এবার টপ লেভেল যারা জায়ান্ট, তারা যেমন ইয়াহুর যিনি সাবেক সিইও উনি থাকবেন, তারপর হচ্ছে আপনার ফেসবুকের সিনিয়র, একটা বড় একটা অপরচুনিটি বড় থাকবে, একটা সেই সাথে opportunity উদ্যোক্তা থাকবে। তৈরির একটা প্রচেষ্টা ওইখানে আপনাদের আছে। ইভেন ওইখানে কিন্তু একটা বড় নেটওয়ার্কিং এর একটা বড় সুযোগ হবে। তো সো আমি বলবো যে এই প্রোগ্রামে আমি যারা এন্টারপ্রেনার আছে, যারা ইনোভেটর আছে, একটা ব্যাপার আছে, এখানে সবাইকে কিন্তু অবশ্যই বিজনেস এন্টিটি থাকতে হবে, মানে ট্রেড লাইসেন্স থাকতে হবে, মানে কোম্পানি আইডিয়া স্টেজে না, কোম্পানির সাথে থাকতে হবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই প্রোগ্রামে সবাই যেন জয়েন করে। আচ্ছা, আমরা একটু মারুফ মতিন আপনার কাছে একটু জানতে চাই যে আমরা বিনিয়োগের বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে সরকারি বেসরকারি উভয় বিনিয়োগই দরকার, যেহেতু আইসিটি খাতকে আমরা আরো এগিয়ে নিতে চাই, এবং এই খাত থেকে আমাদের আসলে আমাদের যেহেতু একটা টার্গেট আছে, আমরা এই খাতকে নিয়ে অনেকটা ভাবছি। সরকারি বেসরকারি বিদেশি বিনিয়োগ কি পরিমাণে প্রয়োজন, কি পরিমাণে আছে, সম্ভাবনা কতটা আছে এইখানে বিনিয়োগে? সম্ভাবনা তো অফুরন্ত। তো আমি কথা বলাটা উপভাইয়ের প্রসঙ্গ থেকে একটু টেনে নিয়ে আসি। সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের কথা বলা হচ্ছে, আমার জন্য একজন ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছে একজন ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ কিংবা ফুটবলের ওয়ার্ল্ড কাপের থেকে এই ওয়ার্ল্ড কাপ মোটেই কম কিছু না। এর কারণ হচ্ছে যে ভেঞ্চার ক্যাপিটালিস্টদের আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ পার হতে হয়, ফেস করতে হয়। তার মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা কোথায় বিনিয়োগ করব। বিনিয়োগ যদি আমরা না করতে পারি, তাহলে এই যে আমরা ফান্ড ম্যানেজার, আমাদের যে অর্থটা অলরেডি আছে মানুষের কাছে, আমাদের ফান্ডের মধ্যে আছে, এটা যদি আমরা ইউটিলাইজ না করতে পারি, সেটা একটা বড় সমস্যা। সুতরাং আমরা এই ওয়ার্ল্ড কাপের দিকে তাকিয়ে থাকি যে এখানে কারা যাচ্ছে এবং কারা ভালো করছে নতুন নতুন আইডিয়া নিয়ে। আর সরকারি বেসরকারি এবং বিদেশি যে কথাটা আপনারা বললেন, আমরা তো প্রাইভেট সেক্টরের লোক মনে করি যে প্রাইভেট সেক্টর ইজ দ্য গ্রোথ ইঞ্জিন অফ দ্য ইকোনমি। প্রাইভেট সেক্টরকেই এগিয়ে থাকতে হবে। সরকারের কাজ হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি করে দেওয়া। আমরা সেটা বলে মনে করি যে নেটওয়ার্কটা আর একটু ফাস্ট হলো, আর একটু সস্তা হলো, গভর্নমেন্ট সেটা করছে। কিন্তু প্রাইভেট সেক্টরের কাজকে আসলে ত্বরান্বিত, মানে সহজ করে দেয়া। প্রাইভেট সেক্টরের কাজটা হচ্ছে যে হ্যাঁ সহজ করে দেওয়া, হচ্ছে যে আমরা অর্থায়নের ব্যাপারটা বলি। প্রাইভেট সেক্টর হচ্ছে যে দেশের ভিতরে আমরা মনে করি বেশ কিছু আমাদের সার্ভেও আছে, অর্থের সংকট দেশের ভিতরে নেই, আমরা সেটা মোবিলাইজ করতে পারছি না। যে সমস্ত অর্থ ব্যাংকে, কোনো ব্যাংক খারাপ করছে, কিন্তু অনেক ব্যাংকেই, অনেক ইন্স্যুরেন্স কোম্পানিতেই, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সগুলোতে প্রচুর অর্থ আছে যেগুলা ঠিক সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। আপনারা ওয়ার্ল্ড কাপ করেন কিংবা এই জেনারেশন করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করেন, ফার্স্ট ক্লাস, কিন্তু প্রত্যেকটা জিনিসে তো অর্থায়নটা লাগবে। আমার পয়েন্ট অফ ভিউটা ওখানে। গভর্নমেন্টের কাছ থেকে আমরা টাকা চাচ্ছি ব্যাপারটা তা না, স্ট্রাকচারটা থাকুক। কিন্তু যেখানে অর্থ পড়ে আছে সেখানে দেশের ভিতর থেকেই সম্ভব। আর বিদেশি বিনিয়োগের কথা হচ্ছে যে দেখেন এই নির্বাচনের পরে দেশে একটা স্পষ্ট একটা স্টেবিলিটি দেখা যাচ্ছে, বিদেশি লোকরা সেটা বলছে। 5-6 জন ইনভেস্টরকে আমরা আমাদের অফিসে পেয়েছি, এর মধ্যে তারা চলে এসছেন এখানে কি বিনিয়োগ করা যায়, কোন টেকনোলজিতে কি কাজ করছে। কারণ আমাদের ছেলেরা খুবই ভালো করছে, তো আমাদের ছেলেরা খুবই ভালো করছে। বিদেশি বিনিয়োগকারীদের আমাদের দরকার হচ্ছে যে টেকনোলজিটা আসলেই এটা আন্তর্জাতিক মানের কিনা। যে এখন আমরা ঘরের পাশাপাশি কথা বলছি আর দূর দূরান্তে কথা বলা
মধ্যে কোনো পার্থক্য নেই, যে যে বর্ডারগুলো আঁকা আছে সেই বর্ডার পলিটিক্যাল কারণে দরকার, জাতীয়তাবাদের কারণে দরকার, আমাদের দেশকে ভালোবাসার জন্য দরকার, কিন্তু যে বাজার যেটাকে বলছি তো অনেক বড় ছড়ি আছে, তো বিদেশি বিনিয়োগকারী আসছে আর একটা কারণে। সেটা বলি যে কেউ কেউ হয়তো মনে করতে পারেন উনি যে রকেটের কথা বললেন, বাংলাদেশে রকেট তৈরি হবে ইত্যাদি, উনি নাসার সঙ্গে ওনার যোগাযোগটা খুব খুব আন্তরিক, ঘনিষ্ঠ। উনি অ্যাস্ট্রোনটের হিসাবে ট্রেনিংও প্রাপ্ত, পেতে যাচ্ছেন, ট্রেনিংয়ে যাচ্ছেন শীঘ্রই। তো এগুলো দেখেন যে বিশ্বের আমরা যে সমস্ত বড় দেশ যেগুলোকে বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র হোক, কিন্তু জাপান হোক, কিংবা আমাদের চীন, ইন্ডিয়া, যাকেই বলুন না কেন, এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে দৌড়টা শুরু হয়েছে, বাংলাদেশ কিংবা জাপান কিংবা আমেরিকা এরা কিন্তু একই কাতারে আছে, এক জায়গা থেকে শুরু করছে, একই জায়গা থেকে শুরু করছে, এবং এই দৌড়ে দেখা যেতে পারে যে বাংলাদেশ বাকি সবাইকে আমরা পিছনে ফেলে এগিয়ে গেলাম, সেটা খুবই সম্ভব। যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নটা হয়তো একসময় আমরাও হয়তো সেটা সত্যি করতে পারি। দর্শক, নিউটন টাটা বীজ সংলাপে আবারও সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউটন টাটা বীজ সংলাপে। কথা বলছিলাম তথ্য প্রযুক্তি খাত নিয়ে। আমরা জনাব এস.এম. আশরাফুল ইসলাম, আপনার কাছে একটু জানতে চাই যে কর্মসংস্থান একদিকে তৈরি হবে, আরেকদিকে আমরা আসলে তথ্য প্রযুক্তির এই যুগে কর্মসংস্থান অনেকেই হারাবে যারা শুধুমাত্র শ্রম বেসিসে কাজ করছে। তাদেরকে নিয়ে কিভাবে আসলে আমরা এই তথ্য প্রযুক্তি এবং টেকনোলজিকে নিয়ে একসাথে আগাতে পারি? আপনি যেটা বলছেন যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের একটা উপসর্গ, সেটি হচ্ছে আপনার কিছু কিছু ক্ষেত্রে অটোমেশনের কারণে, আমি বলবো যে ডিজিটাল ট্রান্সফরমেশনের কারণে কিছু কিছু স্কিল আপ আনতে হয়ে যাবে। যেমন ম্যানুয়ালি যারা কাজ করছে, রিপিটেটিভ স্কিল যেগুলো, এগুলো চলে যাবে। আবার খুব হাই স্কিল পিপলের জন্য জব অপরচুনিটিস তৈরি হবে, এবং সেইটি হয়তো রিপ্লেসমেন্ট নাম্বারটা সমান হবে না। ফলে ওই নিচের দিকে যারা ঝরে পড়ছে ওদেরকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা থাকা উচিত। একটা হচ্ছে যে ওদেরকে আপস্কিলিং করা, যে ওই যেটা বললাম ইতিপূর্বেও, যে ডেটার ভিত্তিতে কোথায় আমাদের স্কিল লাগবে সেই স্কিলগুলো তাদের নিয়ারেস্ট, যে সেলাই জানে তার জন্য হয়তো এমব্রয়ডারি, এটা সলিউশন না, আমি বলছি যে ওর যে ম্যাচিং স্কিল একটার দিকে ওকে নিয়ে যাওয়া, যেটার আসলে মার্কেট পাওয়া যাবে। এবং এইটাতে সরকারকে বিনিয়োগ করতে হবে, কোম্পানিগুলোকে বিনিয়োগ করতে হবে। আরেকটা হলো যে প্রচুর আমাদের ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা দরকার। ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে আমাদের একটা হলো ওই মাছ যেখানে আছে সেখানে কিন্তু জেলে যায়, আর যেখানে স্কিল আছে সেখানে কিন্তু আইসিটি এন্টারপ্রেনাররা যায়, কারণ হলো তাদের তো দরকার স্কিল। সো মাস স্কিল তৈরি করা, একইভাবে ওই ডেটার ভিত্তিতে যে যেখানে আমাদের স্কিলগুলো দরকার হবে। আর কতগুলো সোশ্যাল স্কিল বা কতগুলো বিশেষ ধরনের নান্দনিক স্কিল, এগুলোরও খুব ডিমান্ড থাকবে। আপনার ক্রিয়েটিভিটি, আমাদের এখন যে এডুকেশন সিস্টেম, বা এখন হয়তো আমরা আইসিটি কে একটা সাবজেক্ট করে পড়াচ্ছি, বা মানে এইভাবে পড়িয়ে তো নিশ্চয়ই আমরা আসলে দক্ষ, বা যেটা বলছি আসলে আইসিটির জন্য আমাদের দক্ষ মানব সম্পদ, সেটা নিশ্চয়ই সম্ভব না। এখন যেটা সেটা একটা ধারণা, বেসিক একটা ধারণা, রেজাল্টেন্ট এফেক্ট যেটা আমরা দেখতেছি যে ইন্ডাস্ট্রিতে বসে, যে ছেলেমেয়েরা গ্র্যাজুয়েশন করে আসতেছে, কিন্তু আমরা যখন রিক্রুটমেন্টের জন্য আমাদের স্কিল অনুযায়ী লোক চাচ্ছি বা রাইট অ্যাটিটিউডওয়ালা মানুষ চাচ্ছি, আমরা দেখতেছি যে সফট স্কিলের বড় অভাব। তারপর হলো যে সফট স্কিলের একটা হচ্ছে যে অ্যাটিটিউড, রাইট অ্যাটিটিউডের অভাব আছে। আরেকটা হলো কালচার, ওয়ার্ক কালচারটার সাথে নিজেকে ম্যাচ করবার জন্য যে এনভায়রনমেন্টাল এক্সপোজার দরকার, আমার মনে হয় যে এডুকেশনে সেটা তারা পাচ্ছে না। এই ধরনের কতগুলো বিষয় আছে যেগুলো ইমিডিয়েটলি দেখা যায়। আর লং টার্মে আমাদের তো স্কিল ইনজেক্ট করার জন্য স্কিল টিচার লাগবে, স্কিল ট্রেনার লাগবে, স্কিল মেন্টর লাগবে। সেই সমস্ত জায়গায় আমাদের ঘাটতি আছে। দরকার হলে ধার করে এনে হলেও
আপনাকে এটা ডেভেলপ করতে হবে। আমরা সম্প্রতি বিগ ডেটা অ্যানালিটিক্সের ডেটা সায়েন্সের একটা টিম ডেভেলপ করব আমরা এই জেনারেশন। আমরা ট্রেনার পাচ্ছিলাম না, পরে আমরা বাইরের থেকে ট্রেনার এনে তাদের মাধ্যমে ট্রেন করাচ্ছি। সো দরকার হলে আপনি স্কিল ধার করে আনেন, কিন্তু এসিমিলেট করেন, সেটা নিজেরা আবার ওর কাছ থেকে আনলাম, ও দিয়ে চলে গেল, আমি কিছু শিখলাম না, পাইলাম না, বা টেকনোলজি ট্রান্সফার আমি হলো যেন না, তাহলে যাদেরকে হবে আনছি 2 বছর পরে আমার এখানেই সেই লোক তৈরি হয়, আমার লোকগুলোই যেন আবার সেই করাতে স্কিলটা পারে বা সামনের দিকে নিয়ে যেতে পারে। প্রোডাক্ট তৈরি করতে আমি একটু আরিফুল হাসান আপু আপনার কাছে একটু জানতে চাই, এন্টারপ্রেনার্স যারা, তাদের সামনে আসলে সমস্যাগুলো কি কি, তারা আসলে আগ্রহী কিনা এই খাতে, বা তাদের আগ্রহটা হারিয়ে যাওয়ার পেছনেও আসলে অনেকগুলো কারণ আছে কিনা? সরি, মানে আগ্রহ হারিয়ে যাওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে বিজনেস করতে না পারা। আমরা যেটা দেখি যে লং টাইম, আমি নিজে যেমন, আমার কোম্পানি হচ্ছে ইসফট, আমি প্রায় 16 বছর ধরে আইসিটিতে আছি, আইসিটি এন্টারপ্রেনার হিসেবে। তো আমরা কিন্তু একদম মানে ছোটবেলায় কিন্তু আমরা যখন বিজনেস শুরু করি, তখন কিন্তু এই ভেঞ্চার ক্যাপিটাল বলেন বা গভর্নমেন্ট লোন বলেন, মেন্টরিং যেগুলি আমরা এখন পাচ্ছি এখনকার ছেলেপেলেরা, এগুলো কিছুই কিন্তু ছিল না। কিন্তু আমাদের একটা বিজনেস প্ল্যান যেটা ছিল, ছোট একটা বিজনেস প্ল্যান, সেটা কিন্তু পারফেক্ট ছিল। এখনকার যে এন্টারপ্রেনর যারা অল্পতে হতাশ হয়ে পড়ে, তাদের একটা বড় প্রবলেম হচ্ছে কিন্তু সঠিক বিজনেস প্ল্যানটা না করা। মনে করছে যে মানে শুরু করলেই মনে হয় যেন আপনার রাতারাতি সাকসেস চলে আসবে, রাতারাতি বিজনেস করে ফেলতে পারবে। তো আমার মনে হয় যে আপনার যখনই যে কোনো এন্টারপ্রেনর ট্রিম করে, অবভিয়াসলি ওইখানে ফিনান্সে যিনি একটু ভালো জানে, বিজনেস যিনি ভালো জানে, সেলস অ্যান্ড মার্কেটিং, ওই জায়গাগুলি মিক্সড করে যদি টিম করতে পারে। কারণ আমি এই জন্যই বললাম, কারণ আমাদের ম্যাক্সিমাম এন্টারপ্রেনর মানে স্টার্ট আপ যে কোম্পানিগুলি, ম্যাক্সিমাম কিন্তু আপনার কয়েকজন মিলে করে, হ্যাঁ, 4-5 জন ফ্রেন্ড সার্কেল এরকম মিলে করে। তো এদের হতাশ হওয়ার পিছনে একটা বড় কারণ কিন্তু এটা। আরেকটা হচ্ছে যে অনেক সময় আরেকটু ভালো কিছু করতে গেলে ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, যেটা মারুফ মতিন ভাই বললেন, যে আসলে একটা জায়গায় কিন্তু আসলে মানি ছাড়া কিন্তু বিজনেস আগানো যায় না। তো যদিও সেটার জন্য কিন্তু গভর্নমেন্ট কিছু কিছু জায়গায় সাপোর্ট দিচ্ছে, কিছু কিছু ব্যাংকও দিচ্ছে, বাট গভর্নমেন্টের যেগুলি আছে, যেমন আমি স্পেশালি বলবো যে আইসিটি মিনিস্ট্রি একটা ফান্ড আছে, একদমই আপনার আইডিয়া স্টেজে প্রায় 25 লাখ টাকা পর্যন্ত দেয়। এটা কিন্তু পুরোটা একটা গ্র্যান্ট, কোনো ব্যাক করতে হয় না, কোনো এটার কোনো ইন্টারেস্ট নাই, কিছুই নেই। আর এটা হচ্ছে আইডিয়া একটা প্রকল্প, যেখানে এটা পাওয়া কি সহজ, মানে এটা পাওয়া একদমই সহজ। আমি নিজে গত 2 বছর ধরে এটা জাজেস হিসেবে আমি আছি। অবভিয়াসলি পাওয়ার জন্য আপনাকে তো ওই সিস্টেমটা মেইনটেইন করতে হবে। ওই ক্রাইটেরিয়া যদি মেইনটেইন করে, সবকিছু ওনাদের ওয়েব পেজে আছে, যারা নতুন ভাবে অ্যাপ্লাই করতে চায় সেখান থেকে করতে পারবে, এবং সেটা খুব ইজিলি কিন্তু পাওয়া যায়। এবং এখানে যদি আপনি, সবচেয়ে বড় হচ্ছে কি, আইডিয়া স্টেজে যদি ফেলিওরও হয়, সমস্যা নেই, ফেলিওর হলেও কিন্তু এটার জন্য আপনাকে টাকা রিটার্ন করতে হচ্ছে। আচ্ছা, আমার একটু জানার একটা বিষয় আছে, একজন নতুন এন্টারপ্রেনার যখন আসবে, আসলে সে কি করবে, কোত্থেকে কি পাবে, এই ধরনের একটা মানে কোথায় গেলে সে জানতে পারবে, বা সেই ধরনের কোনো ব্যবস্থা আছে? এই ধরনের যেমন আমাদের লোকাল ভেঞ্চার ক্যাপিটালে যারা আছেন, ওনারাও কিন্তু কিছু কিছু মেন্টর করছেন, যেমন উনি আছেন মসলিন ক্যাপিটাল থেকে, বাংলাদেশে আরো অনেকগুলি কোম্পানি আছে। ভেঞ্চার ক্যাপিটাল কাছে শুধুমাত্র যাওয়া মানে কিন্তু টাকা দিয়ে দেয়া তা কিন্তু না, ওনারা কিন্তু ওনার ইনভেস্টমেন্ট সিকিউর করার জন্য কন্টিনিউ কিন্তু মেন্টরিং করতে থাকে, আমি যতটুকু জানি। সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল বেনিফিট যে আমি কিন্তু মেন্টরিং পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। আর গভর্নমেন্ট থেকে কিন্তু অলরেডি আইডিয়া প্রকল্প নামে একটা বড় প্রকল্প হয়েছে, যেখানে কিন্তু শুধুমাত্র ইনভেস্টমেন্ট না, ইনভেস্টমেন্টের সাথে সাথে কিন্তু পুরো মেন্টরিং গাইডলাইনটা ওনারা দেয়। এর বাইরেও আমরা যারা ফোরাম করি, অ্যাসোসিয়েশন করি, সেখানেও কিন্তু আমরা প্রায় সময় আমরা বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ আমরা করতে থাকি এই ধরনের এন্টারপ্রেনারদেরকে নিয়ে, তারা যাতে এগুলিতে স্কিলড হয়ে আসে, এগুলিতে যাতে জেনে আসে। তো তারপরে সর্বোপরি আমি বলবো যে যারা এন্টারপ্রেনার হিসেবে আসবে, তারা অবভিয়াসলি বুঝতে হবে তার প্রোডাক্ট যে সার্ভিস যেটা নিয়ে আসবে, একটু ভালো করে পড়াশোনা করে আসা। কারণ অনেকে আমাদের সামনে আসে, বলে যে এটাই আমি প্রথম করছি ওয়ার্ল্ডের মধ্যে, হয় যেটা কিন্তু অলরেডি এক্সিস্ট করে বা এটা অনেক দিন ধরে চলছে। তো এটা বুঝতে হবে যে আমার প্রোডাক্ট সার্ভিস যাতে অবশ্যই একটু ইউনিক হয়, অথবা ইউনিক যদি নাও হয়, সেটা ওয়ে অফ ইউজটা যাতে আইডিয়াগুলো কেমন আমাদের এখানকার যারা তরুণরা আছেন, আমাদের এখানে আইডিয়াগুলি কিন্তু অনেকে খুবই ভালো ভালো আইডিয়া করছে, চমৎকার করছে। এবং রিসেন্ট আপনি জানেন যে আমরা নাসা স্পেস এফ চ্যালেঞ্জ, ওয়ার্ল্ডের 220টা সিটিকে হারিয়ে আমাদের বাংলাদেশ টিম কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, যেটা ডিরেক্টলি কিন্তু নাসা কিন্তু এটা অর্গানাইজার। তো বলবো যে আমাদের ছেলেরা কিন্তু শুধুমাত্র যে আইডিয়া স্টেজ আছে তা না, তারা কিন্তু ইমপ্লিমেন্টিং স্টেজে চলে গেছে, এবং ওয়ার্ল্ডের বড় বড় জায়গায় কম্পিটিশনে গিয়ে কিন্তু তারা হারিয়ে দিয়ে কিন্তু চলে আসছে। তো সেক্ষেত্রে বলবো যে আইডিয়া চমৎকার, কিন্তু ওদেরকে যদি গুড মেন্টরিং, গুড গাইডলাইন,
তাদের যে ফিনান্সিয়াল যে সাপোর্টগুলি এগুলিতে যদি একটু গাইড করা যায় অবভিয়াসলি আমরা অনেক ভালো করতে পারবো। আমি একটু মারুফ মতিন আপনার কাছে একটু শেষ মুহূর্তে জানতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত অনেক ভালো করছে আইসিটিতে, আমরা শুরু করেছি কিন্তু হয়তো আরো অনেকগুলো কাজ হয়তো আমাদের এই খাতে করার আছে। তো সেক্ষেত্রে আসলে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মতো আসলে এগিয়ে যেতে হলে কোন কোন জায়গাগুলো নজর দেওয়া জরুরি, মানে আপনি যদি শেষ মুহূর্তে একটু বলতে চান। শেষ মুহূর্তে শুধু এটুকু বলতে চাই যে যে আইডিয়া ফান্ডেরগুলোর কথা বলা হচ্ছে, নতুন আইডিয়ার কথা বলা হচ্ছে, নতুন ওয়ার্ল্ড কাপ স্টার্ট আপ ওয়ার্ল্ড কাপের কথা বলা হচ্ছে, এখানে আমরা অনেক আশার কথা কিন্তু বললাম, আমরা আশাবাদী লোক, কিন্তু এর মধ্যে যে কোনো চ্যালেঞ্জ নেই তা না, প্রচুর চ্যালেঞ্জ আছে। তার মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আইডিয়াগুলো যে নিয়ে আসছে, আমরা ইনভেস্টর হিসেবে, ফান্ড ম্যানেজার হিসেবে আমরা যেটা দেখছি, যেটা আমাদের দেখার বিষয়, সেটা হচ্ছে যে এই আইডিয়াটা কত দূর যেতে পারে। যেটা আইডিয়া ফান্ডে হয়তো 25 লাখ টাকার একটা গ্র্যান্টের কথা আপনি বললেন, এটা যদি 25 কোটি টাকাও হয়, ফান্ড ম্যানেজারের আপত্তি থাকবে না যদি আমরা দেখি যে এই টাকাটা ফেরত আসবে, এটার আইআরআর ভালো, এই কথাগুলো একটু ফিনান্সিয়ালি এটা এগুলো একটু টেকনিক্যাল কথা, এটা যদি পেব্যাক পিরিয়ড তাড়াতাড়ি থাকে। তো যে আইডিয়াগুলো নিয়ে আসছে চমৎকার আইডিয়া, পানির নিচে রোবট পাঠিয়ে মানুষের বদলে সেখানে কোনো কিছু ওয়েল্ডিং করতে হলে করবে, আমাদের দেশের ছেলেরা তৈরি করে ফেলেছে মডেল। কিন্তু এটা যখন আমরা তৈরি করব, আমরা যদি এটা বাজারজাত করতে চাই তখন কি অবস্থা হবে। আর ওই যেটা আপনি বলছিলেন যে একটা জিনিস তৈরি করে নিয়ে আসে মনে করে যে দুনিয়ার সবার আগে করে নিয়ে আসছে, এখানে এই যে প্যাটেন্ট মেধাস্বত্বের ব্যাপারটা রয়ে গেছে। আমরা জানি যে এই বিল্ডিংটার মালিককে, এই টেবিলটার মালিককে, এই কম্পিউটার হার্ডওয়্যারটার মালিককে, কিন্তু যে সফটওয়্যারটা আবিষ্কার করছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নতুন জিনিস আনছে, তার মেধাসত্ত্বটা আসলে ইউনিক কিনা এবং মেধাসত্ত্ব আসলে কতখানি আছে, সেটা কি আবার নকল হওয়ার সম্ভাবনা আছে কিংবা এটাই নকল হয়ে আসছে, এটা একটা অনেক বড় ইস্যু, আমাদের এটা অ্যাড্রেস করার আছে। আরেকটা বিষয় যে আমাদের যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে বা যে কাজগুলো করা হচ্ছে সেগুলোতে আসলে গতি কেমন আছে বা সেগুলো কতটা আসলে দ্রুত শেষ করা জরুরি? দেখেন, আজকে আপনার 3 জন মেহমানই খুব অস্থির লোক, আমরা সবাই মনে করছি যে আমরা বেশ পিছিয়ে আছি, তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি যেতে গেলে আগে তো শুরু করতে হবে, তো শুরুটা আমরা করে ফেলেছি। এখন এই সমন্বয়ের কথা বারবার আশরাফ ভাইয়ের কথা এসছে, বারবার আইডিয়ার কথা এসছে, কম্পিটিশনের কথা এসছে, ব্যাপারটা আসলে কম্পিটিটিভনেস এর ব্যাপার আছে। তো আমাদের অগ্রাধিকার কিছু প্রকল্প আছে, সেগুলোর অগ্রাধিকার প্রকল্প দেখেন, অগ্রাধিকারের মধ্যে আমাদের সবচেয়ে যেগুলো আগে দরকার, খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, আইসিটিতে যেগুলো অগ্রাধিকার প্রকল্প আইসিটিতে এগুলোতেই দিতে হবে। আইসিটি ইটসেলফ ইজ নট আইসিটি, আইসিটি তো কোনো কিছুর জন্য। তো সেক্ষেত্রে আমাদের এই প্রত্যেকটা জিনিসের একটা বিজনেস মডেলটা দাঁড় করাতে হবে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, যিনি রোবট বানাচ্ছেন উনি জানেন যে রোবটটা বানাতে হবে, এটাই তার আইসিটি। কিন্তু আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা কাজে লাগবে, এটা কি ব্যবসা করবে, এটা কি টাকা আনবে। তো অগ্রাধিকার খাত বলতে আইসিটি একটা টুল, আইসিটি লাগবেই, আইসিটি ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। ওটাকে বেস ধরে আমাদের অন্য কাজগুলো আসলে করতে হবে। আমি একটু শেষ একটা বিষয় আপনাকে জানতে চাই যে আমাদের আইসিটি মুখে অনেক শিক্ষা হচ্ছে, যদি ছোট্ট করে বলেন যে গুণগত মান সেখানে আসলে কি অবস্থায় আছে? আইসিটি শিক্ষার গুণগত মান আসলে এটা ভ্যারি করে যে ইন্ডিভিজুয়ালের উপরে, ইনস্টিটিউশনের উপরে এবং এক লাইনে শেষ করতে চান, আমাদের একেবারেই সময় এক লাইনে শেষ করতে চাই মানে আছে কিনা আসলে গুণগত কিনা বা নিশ্চিত করা গুণগত মান একেবারে ফেলনা না, তবে আহামরি না, আরো কাজ করার সেখানে সুযোগ রয়েছে। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ, জনাব মারুফ মতিন, জনাব এস.এম. আরিফুল ইসলাম এবং জনাব আরিফুল হাসান অপু। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের নিটল টাটা বিশ সংলাপে এসে আমাদের দর্শকদের জন্য সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।